বন্ধুরা, আগের ভিডিওতে আমরা সমতলের কার্টেসীয় সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। কার্টেসিয়ান ইকুয়েশন কিরকম হয় প্লেনের, আমরা আগের দিন করেছিলাম যে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম এবং নর্মাল ফর্ম, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্লেনের ভেক্টর ইকুয়েশন নিয়ে আলোচনা করব। প্লেনের ভেক্টর ইকুয়েশন নিয়ে আলোচনা করব, ঠিক কিরকম ব্যাপারটা একটুখানি তোমরা দেখে নাও। তো প্লেন একটা, যদি আমরা খুব সোজা বিষয়, এমন কোনো জটিলতা নেই, একটা প্লেন রয়েছে, এই প্লেনের উপরে যে কোনো একটা বিন্দু রয়েছে, ধরা যাক এ বিন্দু হতেই পারে। যেরকম আমরা আগে নিয়েছিলাম যে এ বিন্দু A1 B1 C1, ঠিক আছে, এই এ বিন্দু রয়েছে আমাদের। তো এইটা হচ্ছে আমাদের সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, এইটা, এই যে পয়েন্টটা, তার পজিশন ভেক্টর আমরা নিতে পারি। ধরা যাক পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ ইজ হচ্ছে এ ভেক্টর। তো দেখিয়েছি আমরা, মানে ও এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা নিয়ে আমরা দেখালাম। এইবার আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে এই প্লেনটা একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার, অর্থাৎ যে নরমালের কথা আমরা বলেছিলাম, এটার উপরে আমাদের একটা এন ভেক্টর ধরা যাক, একটা এন ভেক্টর রয়েছে। সেই এন ভেক্টরটা কিরকম, এটা হচ্ছে আমাদের এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, লম্ব রয়েছে। তাহলে আমাদের এই প্লেনের ইকুয়েশন বের করতে হবে, ভেক্টর ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। আবার একবার বলছি, আমাদের প্লেনের ভেক্টর ইকুয়েশন পাওয়ার জন্য কি করতে হবে, যে প্লেনটা একটা বিন্দুগামী হবে, সেই বিন্দুটির পজিশন ভেক্টর আমাদের দিয়ে দিয়েছে, আর ওই যে প্লেনটা আরেকটা ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হবে। এইবার যেটা কথা হচ্ছে, সেটা আমরা একটা কাজ করি, এখানে যে কোনো একটা পয়েন্ট পি নিয়ে তার পজিশন ভেক্টর আমরা এখান থেকে পেয়ে যেতে পারি আর ভেক্টর, ঠিক আছে। তাহলে ও পি, এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর। পি ইজ এ পয়েন্ট অন দ্য প্লেন, পি ইজ এ পয়েন্ট অন দ্য প্লেন, পি ইজ এ পয়েন্ট অন দ্য প্লেন। তাহলে এই যে এ পি, কিরকম দেখতে হবে, ও পি মাইনাস ও এ ভেক্টর, দ্যাট ইজ আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, কোনো সন্দেহ নেই। এইবার কথা হচ্ছে, এই যে প্লেনটার উপরে কিন্তু এপি এই লাইনটা দাঁড়িয়ে রয়েছে, এবং এই প্লেনের উপরেও কিন্তু এই লাইনটা দণ্ডায়মান, ঠিক আছে। এই যে আমাদের প্লেন, বোর্ডটা মনে করা যাক প্লেন, তার উপরে এই এ পয়েন্ট আর পি পয়েন্ট রয়েছে, আর এইটাই হচ্ছে আমাদের এন ভেক্টর, যেটা কিনা এই প্লেনের উপরে কোথাও না কোথাও লম্ব রয়েছে। তাহলে এই যে এপি লাইনটা, সেটাও কিন্তু এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি বলতে পারবো, যে এপি ভেক্টর আর এই যে এন ভেক্টর, এটা ডট প্রোডাক্ট 0 হবে। সুতরাং আর ভেক্টর মাইনাস এন ভেক্টর ইনটু এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0, और r ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। এই অবধি করলেই কিন্তু আমাদের চলবে, এটা আমরা একটু এক্সটেনশন করেছি। তাহলে এটার কোনো মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। এই যে প্লেনের ভেক্টর ইকুয়েশন বের করবার জন্য এই সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কি পেতে হবে, একটা পয়েন্ট তোমাকে দিয়ে দেওয়া থাকবে, আর তুমি এর উপরে একটা পয়েন্ট নিয়ে নেবে। তাহলে এপি ভেক্টরটা আমরা পেয়ে যাবো যে পি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে গেছে, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর সেটা হচ্ছে আমাদের এই প্লেনের উপরে লম্ব আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট 0 হবে, সেটা হচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের প্লেনের ভেক্টর ইকুয়েশন। এটাকে অনেক সময় আমরা, এটা যেহেতু আমাদের একটা ডট ভ্যারিয়েবল নেই, এখানে হচ্ছে এটাও হচ্ছে আমাদের, এর সঙ্গে এনটা যেহেতু রয়েছে আমাদের ডট প্রোডাক্ট, এটাকে আমরা ডি হিসাবে লিখতে পারি। এ ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি, এটা হচ্ছে স্কেলার,
তাহলে অনেক সময় আমরা এটাকে বলি যে প্লেনের, আমরা এটাকে ইংরেজিতে বলে থাকি যে এটাকে বলবো যে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট ফর্ম, স্কেলার প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ স্কেলার গুণ আকার। অনেক সময় এটাকে আমরা বলে থাকি স্কেলার গুণ আকার কার প্লেনের। এইটা হয়েছে, তাহলে বুঝলাম। তাহলে আমাদের কি কি পেতে হবে ভালো করে আরেকবার বুঝে নেওয়া যাক যে এটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশনটা বেরিয়ে পড়লো। এবার এই যে প্লেনের ইকুয়েশনটা আমরা বেরোলো সেটাকে আমরা কার্টেসিয়ানে কি করে এর সঙ্গে কনভার্ট করব। তো আমাদের যে এই যে রয়েছে ax প্লাস by প্লাস cz ইজ ইকুয়াল টু d, এটা আমাদের প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশন। এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এখান থেকে সরাসরি কি বোঝা যায়, আর কি যদি আমরা এরকম ভাবে নিই xi প্লাস yj প্লাস zk, এটা তো নিতেই হবে কারণ আটটা ভ্যারিয়েবল কার্টেসিয়ান নিলে xi প্লাস yz প্লাস z, কারণ এই যে প্লেনের উপরে আর বিন্দুটা তো আমাদের নেওয়া হয়েছে, আর বিন্দুটা আমাদের নেওয়া রয়েছে, যেটা আমরা একটা বিন্দু নিয়েছিলাম এখানে p, যার পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর। তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই x y z হয়ে যাবে, তাহলে এটা এরকম হয়েছিল। আর তাহলে এখান থেকে লিখা হচ্ছে xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে, এরকম রয়েছে। আর n ভেক্টরটা আমাদের কিরকম নিলাম, n ভেক্টরটা কিরকম বলা হয়েছে, এটা এর উপরে পারপেন্ডিকুলার, n ভেক্টরটা হচ্ছে এর উপরে পারপেন্ডিকুলার। এই ভেক্টরটা আমরা লিখতে পারি n1i প্লাস n2j প্লাস n3k, এরকম নিয়ে নিতে পারি, n3k এরকম নিয়ে নিতে পারি। তাহলে আমাদের এখান থেকে হতে পারে কি n1i প্লাস n2j প্লাস n3k, এটা নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু d। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইবার তাহলে এই যে n1 n2 n3, এটাই তো আমাদের কি n ভেক্টরটা n1i প্লাস n2j প্লাস n3k রয়েছে আমাদের। তাহলে n1 n2 n3 এই জিনিসটা কি, এই যে পারপেন্ডিকুলার লাইনটা, যে এর উপরে যে লাইনগুলো রয়েছে পারপেন্ডিকুলার বা নরমাল, তার ডিরেকশন রেশিও কারা কারা, n1 n2 n3। তাহলে এটাকে যদি লেখা হয় তাহলে কি হয়ে যাবে, n1x n2y n3z is equal to d হয়ে গেল। ওকে, দেখো এটার সঙ্গে কিন্তু এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে পরিষ্কার ভাবে বুঝতে পারছি এখানেও যা আছে এখানেও তাই রয়েছে। এবিসিটা কিরকম ছিল, এক্ষেত্রে এবিসিটা ছিল হচ্ছে প্লেনের উপরে যে নরমাল তার ডিরেকশন রেশিও, ঠিক আছে। এখানেও কিন্তু তাই আমরা দেখতে পেলাম যে n1 n2 n3টা কি প্লেনের উপরে যে নরমাল তার ডিরেকশন রেশিও। তাহলে সরাসরি এইখান থেকে আমরা কি করে কার্টেসিয়ানে পাবো, আর এই যদি কার্টেসিয়ান দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা আমাদের ভেক্টর ইকুয়েশনে কি করে, যদি এটা দেওয়া থাকে তাহলে ভেক্টর ইকুয়েশন আমরা কি করে লিখবো, এটা আমরা লিখবো হচ্ছে xi প্লাস yj প্লাস zk, এটাকে আমরা কি লিখবো r ভেক্টর। আর এখান থেকে কি আসছে, এটাকে আমরা লিখবো r ভেক্টর। এটা যদি সরাসরি লেখা হয় এখান থেকে তাহলে কি হবে xi প্লাস yj প্লাস zk ইনটু কত হবে ai প্লাস bj প্লাস ck, ওকে, ইজ ইকুয়াল টু d। তাহলে এই লাইনটা কিরকম, এই লাইনটাই হচ্ছে আমাদের এই প্লেনের উপরে যে নরমাল তার, সেটাকে দেখতে যার ভেক্টর রূপটা হচ্ছে এই রকম। ওকে, প্লেনের উপরে যে নরমাল রয়েছে তার ভেক্টরটা হচ্ছে এই রকম, এই ভেক্টরের উপর লম্ব এই ভেক্টরটা হচ্ছে আমাদের ai প্লাস bj প্লাস ck। ওকে, তাহলে এটাকে দেখতে হয়ে যাবে r ভেক্টর ডট ai প্লাস bj প্লাস ck ইজ ইকুয়াল টু d। এটাকে তুমি n ধরে নিতে পারো, যদি এটাকে n ধরে নেওয়া যায় তাহলে এটা এরকম ভাবে হবে। ওকে, n ভেক্টরটাকে আমরা ধরে নিতে পারি ai প্লাস bj প্লাস ck, একদম সহজ, সরাসরি ডিরেক্ট আমরা এখান থেকে লিখে নিতে পারি। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বিষয়টা আরো সহজ হবে। যে যদি আমাদের একটা 2x প্লাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু
7 হয় প্লেনের ইকুয়েশন, তাহলে এটাকে যদি আমরা ভেক্টর ইকুয়েশনে লিখি তাহলে কিরকম হবে? xi প্লাস yj প্লাস zk ডট কত হবে? 2i প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়াল টু 7 হয়ে যাবে। এখান থেকে আমরা r ভেক্টরটাকে ধরে নিতে পারি, এটাকে আমরা লিখতে পারি অর দিয়ে, যে r ভেক্টর ইনটু 2i প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়াল টু 7, where r ভেক্টরটা কি? xi প্লাস yj প্লাস zk। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর ভেক্টরটা হচ্ছে সেই পয়েন্টের পজিশন ভেক্টর, আর ভেক্টরটা হচ্ছে প্লেনের উপরে সেই পয়েন্টের পজিশন ভেক্টর, যে পয়েন্ট কিনা সেই পয়েন্টটা কি? x, y, z। সেটা p পয়েন্ট, যার পজিশন ভেক্টর ও এর সাপেক্ষে আমরা যদি নিই সেটা হয়ে যাবে r ভেক্টর। আর এইটা কি জিনিস? এইটা হচ্ছে আমাদের প্লেনটার উপরে যে লম্ব, এটাকে আমরা n ধরে নিতে পারি প্রয়োজনে, আর যদি নাও ধরো তাহলেও কিন্তু কোনো আপত্তি নেই, একদম সোজা বিষয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়, এ নিয়ে বিস্তারিত যাওয়ার কোনো দরকার নেই আমাদের। এবারে যেটা আমরা করবো, যেটা হচ্ছে সমতলের অভিলম্ব আকার। এটাও একটা কথা, আমরা নর্মাল ফর্ম করেছিলাম প্লেনের ক্ষেত্রে, নর্মাল ফর্ম তো কার্টেসিয়ানের ক্ষেত্রে করেছিলাম, এবার সেটা আমাদের একটুখানি ভেক্টরের ক্ষেত্রে করতে হবে। একই জিনিস, একটুখানি তফাৎ আছে, কিন্তু আমরা ভেক্টর দিয়ে করার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা অঙ্কটা করার পরই দেখবো যে ওটা কিভাবে আরো সহজে আমরা করতে পারি। দেখে নিই আমরা আগে, প্রথমে আমরা ভেক্টর ইকুয়েশনটা কি করে আসে সেটা আমরা দেখে নিই। এই হচ্ছে আমাদের প্লেন, সাপোজ এই হচ্ছে আমাদের প্লেন, এই হচ্ছে আমাদের অরিজিন 0, 0, 0। এটার থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স আগে কত ছিল? d ইউনিট আমরা নিয়ে নিতে পারি, এখানে আমাদের d ইউনিট নিয়েছি। আর এই যে লম্বটা, সেটা কিরকম দেওয়া রয়েছে? ঠিক আছে, ভেক্টরটা n ভেক্টরের উপরে লম্ব, সেটা আমাদের বলতে হবে। এই যে পারপেন্ডিকুলারটা n ভেক্টরের উপর লম্ব, এটা হচ্ছে কি? ইউনিট ভেক্টর। এখানে বিষয়টা একটুখানি বুঝতে হবে। n ভেক্টরটা কিরকম? n ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওখানে কিন্তু ইউনিট ভেক্টরে কোনো গল্প বলা হয়নি, এখানে হচ্ছে এই যে নরমালটা, সেটা একটা ইউনিট ভেক্টর বলা হয়েছে। এবার তাহলে এর উপরে যত নরমাল রয়েছে, সমস্ত যে রয়েছে পারপেন্ডিকুলার গুলো, সবটা যে রয়েছে সেটা, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, হচ্ছে n ভেক্টর। এইবার আমাদের কথা হচ্ছে এর উপরে আমাদের একটা পয়েন্ট নিতে পারি, এটা আমরা মনে করো p পয়েন্ট, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এর উপরে যে কোনো একটা a বিন্দু রয়েছে, এটা জয়েন করে দিলাম। a বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে a ভেক্টর, এসব আমরা জানি। ওকে, তাহলে এবার কথা হচ্ছে OP, এই যে লাইনটা, OP যে লাইনটা, সেটা কিরকম দেখতে হবে? d ইনটু n ভেক্টর হয়ে যাবে, কারণ একটা ছোট, এটা হচ্ছে ইউনিট, এই লম্বটা হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে, একটা ছোট। তাহলে এখান থেকে যদি d ডিসটেন্স হয়, তাহলে d গুণ হবে ইউনিট ভেক্টরের d গুণ হবে, এনি কোনো সন্দেহ নেই। একটা n ভেক্টর ছোট, ইউনিট ভেক্টর n ভেক্টরটা, তাই এটাকে যদি d গুণ করা হয় তাহলে এটা d দিয়ে গুণ হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ওপিটা, সেটা যে আমাদের ভেক্টর নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের d ইনটু n ভেক্টর। বুঝতে পেরেছো? এখানে কোনো সন্দেহ নেই, ডিটা হচ্ছে আমাদের স্কেলার, ডিটা হচ্ছে স্কেলার। এখানটা অনেকে বুঝতে পারে না, এখানটা না বোঝার কোনো কারণ নেই, আমাদের কিন্তু বলেই দিয়েছে যে আমাদের যেটা প্রশ্নে বলা হয়েছে যে মূল বিন্দু থেকে d একক দূরত্বে অবস্থিত প্লেনটা হচ্ছে the distance from the origin, ঠিক আছে, distance of the plane from the origin is equal to perpendicular distance from the origin of the plane is equal to হচ্ছে d unit, and n vector is a unit vector, is a perpendicular to the plane, প্লেনের উপরে n ভেক্টরটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ধীরে ধীরে বলার চেষ্টা করছি। তাহলে we have to find the equation of the plane। আগের বার যে অঙ্কটা দেওয়া ছিল সেখানে কিন্তু এসব কিছু বলা ছিল না, ঠিক আছে, সেখানে কিন্তু কি বলা ছিল? এর উপরে লম্ব বলা ছিল, আর কিছু বলা ছিল না, কত ডিসটেন্স আছে সেটা কিন্তু বলেনি। এই তো নর্মাল ফর্মে মানেই তাই, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স। আগে যখন কার্টেসিয়ানে নর্মাল করেছিলাম, সেখানেও কিন্তু আমরা যে
অরিজিন থেকে প্লেনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়েছিলাম, এখানেও তাই নিয়েছি, অরিজিন থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়েছি ডি ইউনিট, আর ওখান থেকে যে নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ওপিটা হচ্ছে আমাদের এন ভেক্টর। এইবার কথা হচ্ছে যেটা আমাদের এই পয়েন্টটায় যে পি পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে কি হবে পজিশন ভেক্টর অফ, দরকার নেই আমরা, তাহলে আমরা শুধু এপি যদি নিতে পারি, অত কিছু দরকার নেই। এপিটা মানে হচ্ছে বেশি কথা বললে বুঝতে অসুবিধা হবে। এইটা ওপি এপি ভেক্টরটা তাহলে কত হবে যদি আমরা এপি ভেক্টরটা নিই, ওপি ভেক্টর মাইনাস ও ভেক্টর হচ্ছে ডি এম ভেক্টর, আর ও ভেক্টরটা বলা হয়েছে এ ভেক্টর, পজিশন ভেক্টর অফ এ বিন্দু ইজ ইকুয়াল টু এ ভেক্টর বলা হয়েছে। ওকে, এরকম রইল। তাহলে হিয়ার এপি ভেক্টরটা কার উপরে পারপেন্ডিকুলার, ওপি উপরে পারপেন্ডিকুলার, তাই না? এপি যে লাইনটা এটা প্লেনের উপরে রয়েছে, আর ওপিটা কি অরিজিন থেকে লম্ব প্লেনের উপরে, তাহলে এপি লাইনটা ওপির উপরে পারপেন্ডিকুলার। তাহলে দেয়ারফর কি হবে, যে ডট প্রোডাক্ট হবে এদের সেটা 0 হবে, একদম সোজা বিষয়। তাহলে এপিটা লেখা যাচ্ছে ডিএন ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে? আর ওপি ভেক্টরটা আমাদের এখান থেকে কত হচ্ছে, ওপি ভেক্টরটা আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, আমরা একটা কথা এখানে একটু ভুল বলছি, এটা এ ভেক্টরটা না নিয়ে সরাসরি আর ভেক্টর নিলেই তো হয়ে যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আর ভেক্টর এ ভেক্টরটা তো যে কোনো এক বিন্দু এখানে থাকতে পারে, যে কোনো বিন্দু থাকতে পারে এই বিন্দুটা, তো সেটার জন্য আমাদের আর ভেক্টরটাকে একটা ভ্যারিয়েবল না নিয়ে সরাসরি মানে পার্টিকুলার পয়েন্ট না নিয়ে এটাকে ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। কারণ যদি এই পয়েন্টটা এখানে হয় তাহলে এপিটাও এর উপরে লম্ব হবে, এখানে এই বিন্দুটা থাকলে এটার উপরে লম্ব হবে, এখানে থাকলে এটার উপরে লম্ব হবে, একই ব্যাপার। তাহলে এটাকে আর ভেক্টর নেওয়া হচ্ছে ভ্যারিয়েবল পয়েন্টে নিয়ে নিচ্ছি, তাই এটা আর ভেক্টরই করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, এপিটা কত পেয়েছিলাম, এটা আর ভেক্টর করে দেওয়া হলো। তাহলে কোনো আপত্তি নেই, আমাদের বুঝতে পারছি বিষয়টা। তাহলে কত হচ্ছে ডিএন ভেক্টর মাইনাস আর ভেক্টর, আর ওপিটা কত ছিল, ওপিটা হচ্ছে ডি ইনটু এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। বোঝাতে পারলাম বিষয়টা? এটা গুণ করলে কত হবে, ডি স্কোয়ার এন ভেক্টরের স্কোয়ার হয়ে যাচ্ছে ইনটু এন ভেক্টর, আর ইজ ইকুয়াল মাইনাস হয়ে যাবে হচ্ছে ডি ইনটু আর ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর এন ভেক্টর এটা স্কোয়ার মানে কত হয়ে যায়, এটা ইউনিট ভেক্টর, তাই এটা 1 হয়ে যাবে। এন ভেক্টর ডট এন ভেক্টর যদি করা হয় তাহলে এরকম কত হবে, দুটোর মাঝখানে এটা আর cos 0 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, cos 0 টা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে ডি স্কোয়ার হয়ে গেল, আর এখান থেকে হয়ে যাবে ডি ইনটু আর ভেক্টর ডট এন ভেক্টর। একটা ডি যদি কেটে দেওয়া হয়, ডি ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট এন ভেক্টর, সাজিয়ে ঘুরিয়ে লিখছি আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নরমাল ফর্ম, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নরমাল ফর্ম। এখান থেকে কি কি পাওয়া যেতে পারে, এন ভেক্টরটা কি হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, আর ডিটা হচ্ছে আমাদের যে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। যদি এইভাবে আমরা করি তাহলে সরাসরি আমরা পেতে পারি, কিন্তু আমরা এত খাটাখাটনি আমাদের না করে সোজাভাবে আমরা যদি আমরা সরাসরি এখান থেকে কার্টেসিয়ান থেকেও কিন্তু বিষয়টা সরাসরি চলে আসতে পারি, এত আমাদের প্রয়োজন নেই। আমরা শুধু বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম। আমাদের এরকম একটা এক্সাম্পল দিতেই পারে, যে এক্সাম্পলটা হচ্ছে ধরা যাক একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরা যাক এরকম একটা এক্সাম্পল নিচ্ছি যে মূলবিন্দু থেকে ছবি আঁকছি, তার ব্যাপারটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে অরিজিন 0 0 0, মূলবিন্দু থেকে কত ডিস্টেন্স দূরত্ব, ধরা যাক 6/√29 ইউনিট। এরকম একটা অঙ্ক বইতে আছে, আমি দেখতে পেলাম, সেটা আমরা দেখছি কত ডিস্টেন্স 6/√29 ইউনিট দূরে এই প্লেনটা রয়েছে। ওকে, আর এই যে লাইনটা রয়েছে সেটা কি এই ভেক্টরের উপরে লম্ব, এই যে লাইনটা রয়েছে সেটা কোন ভেক্টরের উপর লম্ব, 2i মাইনাস 3j প্লাস 4k, এই ভেক্টরের উপরে লম্ব। তাহলে আমাদের এই প্লেনের ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ যে নর্মালটা রয়েছে এই নর্মালের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, মানে নর্মাল যেটা রয়েছে এই নর্মালটা এই ভেক্টর দ্বারা রিপ্রেজেন্টেড। ওকে, আর এটা হচ্ছে অরিজিন থেকে এটা, তাহলে এখানে শুধুমাত্র আমাদের ডিটা পাওয়া হয়েছে, ডিটা হচ্ছে 6/√29 ইউনিট। আমাদের ইকুয়েশনটা কি ছিল, আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি। এন ভেক্টরটা কি জিনিস, ইউনিট ভেক্টর পেতে হবে।
এটা তো আমাদের ইউনিট ভেক্টর নয়। ইউনিট ভেক্টর যদি পেতে হয় তাহলে কি করতে হয়, আমাদের নিয়ম আছে বলতো? ইউনিট ভেক্টর পেতে হলে আমাদের এদেরকে দিয়ে এই মড, এটার মড করতে হবে। তাহলে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে, মানে এটার মড নিতে হবে, এটা বাই মড। তাই তো নিয়ম ছিল ইউনিট ভেক্টর। এটা আমরা যদি ইউনিট এটা যদি নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 2i মাইনাস 3j প্লাস 4k ডিভাইডেড বাই রুট ওভার 16 9 4 রুট 29। ওকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে, সাজিয়ে নিই 2 বাই রুট 29i, 3 বাই রুট 29j, 4 বাই রুট 29k। এইটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন। তাহলে ইকুয়েশনটা কিরকম হলো, ইকুয়েশন হয়ে যাচ্ছে আমাদের r ভেক্টর n ভেক্টর ইজ ইকুয়াল টু d, অর r ভেক্টরটা কিরকম দেখতে, r ভেক্টরটা হচ্ছে আমাদের xi প্লাস yj প্লাস zk, আর এটা মানে আমাদের পেয়েছি 2 বাই রুট 29i মাইনাস 3 বাই রুট 29j, 4 বাই রুট 29k ইকুয়াল টু আমাদের d দেওয়া ছিল কত, 6 বাই 29। রুট 29 দিয়ে সব কেটে গেল, এখান থেকে পড়ে থাকছে 2x মাইনাস 3y, আর এখান থেকে 4j ইকুয়াল টু 6। এইটা আমাদের হচ্ছে প্লেনের ইকুয়েশন কার্টেসিয়ানে। আর যদি তুমি ভেক্টরে জানতে চাও তাহলে ভেক্টর দিলে এখান থেকে সরাসরি r ইনটু দিস করে দিলেই হয়ে যাবে। ভেক্টর থেকে এটা যদি সরাসরি আর ভেক্টরটাই যদি তুমি রেখে দাও মানে কার্টেসিয়ানে না নিয়ে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে r ভেক্টর ইনটু দিস। একটু সাজিয়ে নিলে এখান থেকে কি আসবে, r ভেক্টর ডট 2y মাইনাস 3j প্লাস 4k রুট 29 কেটে দিয়েছি ইজ ইকুয়াল টু 6। এইবার এত ভেক্টর ইকুয়েশন দিয়ে বের করেছি, এটা ভেক্টর দিয়ে, মানে ভেক্টর আমরা দেখেছিলাম নরমালটা ইউনিট ভেক্টর থেকে। তো এত খাটাখাটনি আমরা যদি না করি, সরাসরি দেখি আমাদের উত্তরটা এখানে লেখা থাক, আমরা দেখি কার্টেসিয়ান দিয়ে আমরা কিভাবে করব। তো নরমাল ফর্ম চাইছে, নরমাল ফর্ম। তো নরমাল ফর্মে আমাদের দেখতে কিরকম ছিল, lx প্লাস my প্লাস nz ইজ ইকুয়াল টু p ছিল। এখানে আমাদের এই যে লাইনটা, এটা নরমাল, তো লাইনটা হচ্ছে নরমাল। তাহলে এই যে নরমাল ডিরেকশন রেশিও কারা কারা, ডিরেকশন রেশিও অফ নরমাল কত হবে, 2 মাইনাস 3 4, তাই তো হয়, আমরা সবসময় জেনেছি। ডিরেকশন কোসাইন কত হবে অফ নরমাল, কত হবে এখান থেকে, সেই রুট 29 দিয়ে ভাগ করতে হবে, 2 বাই রুট 29 মাইনাস 3 বাই রুট 29 4 বাই রুট 29। এটাই হচ্ছে আমাদের LMN, ডিরেকশন কোসাইন। তাহলে ইকুয়েশনটা lx প্লাস my প্লাস nz ইজ ইকুয়াল টু p। তাহলে l এর জায়গায় কত লিখবো, 2 বাই রুট 29x মাইনাস 3 বাই রুট 29y প্লাস 4 বাই রুট 29z, কারণ LMN এর মান বসিয়ে দিচ্ছি, p মানে হচ্ছে 6 বাই রুট 29, রুট 29 কেটে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখো সেম ইকুয়েশন পেয়েছি না, একই জিনিস। তাহলে আমাদের এই ভেক্টর ইকুয়েশনে করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি কার্টেসিয়ান দিয়ে করে দিতে পারি। তো ভেক্টর ইকুয়েশনটা বোঝানোর জন্য করে দেওয়া হলো তোমাদের এইটা একটা বিষয়। আর এখান থেকে যদি কার্টেসিয়ানে করতে হয়, সে তো নিয়ম আমরা একটু আগে শিখেছি, কার্টেসিয়ানে সরাসরি কিভাবে করতে হয় এই নিয়ম করতে হয়। আর ভেক্টর লিখবো 2y মাইনাস 3j 4k, এখানে এইটা কি হবে, এটা হচ্ছে আমাদের সরাসরি লম্ব, ঠিক আছে, লম্বের যে ইকুয়েশন যেটা ভেক্টর সেটা হচ্ছে এটা। আর এই ফর্মে যদি লেখা হয় সরাসরি, যদি আমরা ডিরেকশন কোসাইন দিয়ে লিখি, তাহলে ডিটা হচ্ছে আমাদের সেখান থেকে লম্ব দূরত্ব। এটা আমরা কেটে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, এটা আসলে আমাদের এইটা ইকুয়েশনটা, মূল ইকুয়েশনটা কিন্তু আমাদের এটাই হচ্ছে মূল ইকুয়েশন, যেখানে এটা LMN। তবে কিন্তু আমরা এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন পাবো। যখনই রুট 29 কেটে দিচ্ছি তখনই কিন্তু আমরা আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু পাবো না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা LMN কিন্তু হতে হবে। ওকে, এই হচ্ছে কথা।
আর আরেকটা জিনিস আমাদের এখান থেকে বলে নিতে হয়, বলে নিই আমরা একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যদি আমরা আগের দিন করেছিলাম তিনটে পয়েন্ট যদি দেওয়া থাকে, মনে করো হচ্ছে এ বি সি, এই তিনটে পয়েন্ট ধরা যাক হচ্ছে A1 B1 C1, বি হচ্ছে A2 B2 C2, এটা হচ্ছে A3 B3 C3। এই তিনটে পয়েন্ট দিয়ে প্লেনের ইকুয়েশন আগের দিন আমরা বের করেছিলাম। অনেক সময় আমাদের এই A1 B1 C1 এগুলো না দিয়ে আমাদের এর ভেক্টর মানে পজিশন ভেক্টর দিয়ে দেয়। তাহলে পজিশন ভেক্টর অফ এ কিরকম হবে আমরা জানি, A1 I B1 J C1 K, ঠিক আছে। পজিশন ভেক্টর অফ বি কত হয় আমরা জানবো, A2 I B2 J C2 K, আর পজিশন ভেক্টর অফ সি কেমন হয়, A3 I B3 J C3 K, ঠিক আছে। এরকম আমাদের দিয়ে দেয় যে তিনটে পয়েন্ট ভেক্টর ইকুয়েশন, ভেক্টরে কি করে বের করতে হয়। এটা যদি আমাদের দিয়ে দেওয়া থাকে সেভাবে আমরা কিভাবে করব, কার্টেসিয়ানে না এনে সব সময় সরাসরি যদি আমরা ভেক্টর দিয়ে করি তাহলে কি করে করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তিনটে পয়েন্ট ABC দেওয়া হয়েছে যাদের ভেক্টর পজিশন ভেক্টর দেওয়া হয়েছে। তার মানে পজিশন ভেক্টর দেওয়া মানে হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো এই তিনটে পয়েন্ট দিয়ে কি করে আমাদের ভেক্টর মানে প্লেনের ইকুয়েশন বের করতে হয় সেটা আমরা জানি, আগের দিন শিখেছিলাম কি করতে হয়, x minus A1 y minus B1 z minus C1, তার সাথে কি হয় A2 minus A1 B2 minus B1 C2 minus C1 A3 minus A1 B3 minus B1 C3 minus C1 is equal to 0 হয়। এটা আমরা জানি, এটা আমরা আগের দিন শিখেছি, এটা আমাদের কার্টেসিয়ান দিয়ে। এবার যদি ভেক্টরে বলে দেওয়া থাকে তাহলে আমরা তাহলে কি করব, প্রথমে এটা জুড়ে দিলাম, সরি এটা AB জুড়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জুড়ে দিলাম, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, ধরে নিই এটা আমরা A ভেক্টর, এটাকে ধরে নিই B ভেক্টর, এটাকে ধরে নিই C ভেক্টর। তাহলে AB ভেক্টরটা কিরকম হবে, B ভেক্টর মাইনাস A ভেক্টর, আর এটার সঙ্গে যদি AC টা জুড়ে দিই তাহলে কেমন হয়ে যাবে, AC ভেক্টরটা কিরকম হয়ে যাবে, C ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে এই যে প্লেনটা আমাদের রয়েছে সেটা কিরকম হবে, আর এর উপর একটা যে কোনো পয়েন্ট আমরা নিয়ে নিতে পারি, x y z ভ্যারিয়েবল পয়েন্ট p, ওকে, এটার সঙ্গে এটা জুড়ে দিতে পারি। তাহলে এই টা কিরকম হয়ে যাবে আমাদের x minus a1, সরি আমরা এখানে এই পজিশন ভেক্টরটা আমরা ধরা যাচ্ছে r ভেক্টর, এই বিন্দুটা আমরা নিয়ে নিচ্ছি x y z, ওকে। তাহলে এপিটা কিরকম হয়ে যাবে, এপিটা হয়ে যাবে হচ্ছে OP ভেক্টর মাইনাস OA ভেক্টর, দ্যাট ইজ হচ্ছে r ভেক্টর মাইনাস কি বলবো, এইটা এখানটা লিখবো না, এটা এখানটা, এটা হচ্ছে A পজিশন ভেক্টর, এটা মুছে দিলাম, এটা হচ্ছে B ভেক্টর, এর সময় গন্ডগোল হয়, এটা C ভেক্টর, এটা মুছে দিলাম, r ভেক্টর। তাহলে কি দাঁড়ায় বিষয়টা, তাহলে আমাদের এখান থেকে AP ভেক্টরটা হচ্ছে r ভেক্টর মাইনাস A ভেক্টর। এইবার দেখো AC আর AB এই দুটো ভেক্টর এই প্লেনের উপর রয়েছে, তাহলে আমাদের যদি AB ভেক্টর ইনটু AC ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট যদি করা হয় তাহলে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে এই যে AP সেটা হচ্ছে এই পারপেন্ডিকুলার লাইনের উপরে কিরকম হবে, এই যে AP যে আমাদের লাইনটা রয়েছে সেটা হচ্ছে এটার উপরে লম্ব হবে, ওকে। বারে বুঝে নাও যে AB আর AC দুটোই কিন্তু এই প্লেনের উপরে অবস্থান করে, তাহলে AB আর AC যদি ক্রস প্রোডাক্ট করা হয় তার রেজাল্টেন্ট যেটা হবে এটা প্লেনের উপরে লম্ব হবে। যেহেতু AP এই লাইনটা প্লেনের উপরে রয়েছে তাহলে AP লাইনটা ওই লাইনটার উপরে লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই যে ক্রস প্রোডাক্টটা যেটা হবে সেটার সঙ্গে যদি আমাদের APটা ডট প্রোডাক্ট করে দেওয়া হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, APটা মানে r ভেক্টর মাইনাস A ভেক্টর, আর এখান থেকে AB হচ্ছে B ভেক্টর মাইনাস A ভেক্টর ইনটু AC হচ্ছে C ভেক্টর মাইনাস A ভেক্টর ইজ ইকুয়াল টু 0।
এটাকে ভেঙে দিয়ে একটা সুন্দর জিনিস আসে, সেটা আমাদের সব দরকার নেই, মনে রাখারও কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি কি করব, যদি তিনটে পয়েন্ট দেওয়া থাকে তাদের যদি দিয়ে প্লেনের ইকুয়েশন বের করতে পারে, তাহলে এসি এবি প্রথমে আমাদের নিয়ে নেবো, বের করবো, এসি বের করবো, এদের আমাদের ক্রস প্রোডাক্টটা বের করবো। আর এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবো আর ভেক্টর, তাহলে এখান থেকে হয়ে যাবে এপিটা সেই, এটার উপরে যেহেতু পারপেন্ডিকুলার হবে তাহলে এই এপির সঙ্গে ওই যে লাইনটা তার ডট প্রোডাক্টটা সিও হবে। এখান থেকে সরাসরি এই জিনিসটা আমরা পেয়ে যাবো। তো এই অবধি আমাদের মোটামুটি আজকে আলোচনার বিষয়। আমরা মোটামুটি এই বিষয়টা বুঝলাম, এর মধ্যে থেকে আর কিছু নেই, যদি আর কিছু থাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আলোচনা করব। ততক্ষণ তোমরা অঙ্কগুলো করতে থাকো, থিওরি পার্টটা ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি, এবার আমরা আস্তে আস্তে অঙ্ক করবো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।